বন্ধুরা একটু ভাবুন তো, যদি হঠাৎ করে কোনো দেশ সরাসরি বলে বসে আমাদের কথা না শুনলে আমরা ইন্টারপোল পর্যন্ত নিয়ে যাব, তখন পরিস্থিতিটা কতটা সিরিয়াস হতে পারে। এখন ঠিক এমনই একটা টান টান অবস্থা তৈরি হয়েছে ভারত আর ইউক্রেনের মধ্যে। বিষয়টা শুধু সাধারণ কূটনৈতিক কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে এটা আন্তর্জাতিক চাপের খেলায় পরিণত হচ্ছে। ঘটনা শুরু মিজোরাম থেকে, যেখানে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো 6 জন ইউক্রেনের নাগরিককে গ্রেফতার করে। প্রথমে এটা শুধু সাধারণ গ্রেফতার মনে হলেও পরে সামনে আসে অনেক বড় তথ্য। অভিযোগ করা হচ্ছে এই লোকগুলো বড় নেটওয়ার্কের অংশ ছিল, যারা মিজোরাম থেকে মায়ানমার পর্যন্ত একটা টেরার ট্রানজিট করিডোর তৈরি করার চেষ্টা করছিল। সহজ করে বললে, মায়ানমারের দিক থেকে যাতে ভারতের উত্তর পূর্ব অংশে সন্ত্রাসীরা ঢুকতে পারে সেই পথই বানানোর পরিকল্পনা হচ্ছিল। ভারতের জাতীয় তদন্ত সংস্থা সময় মতো অ্যাকশন নিয়ে পুরো প্ল্যানটাকেই ভেঙে দেয়, ফলে বড় একটা বিপদ এড়ানো যায়। কিন্তু এখান থেকেই শুরু হয় আসল সমস্যা। ইউক্রেন বলছে ওরা তাদের নাগরিক, তাদের ছেড়ে দিতে হবে। প্রথমে তারা সরাসরি রিলিজ চায়, তারপর বলে আন্তর্জাতিক আদালতে যাবে, আর এখন ইন্টারপোলকে ইনভলভ করার কথা বলছে। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, ইন্টারপোল কোনো সুপার পুলিশ না, যার ইচ্ছে মতো কোনো দেশে ঢুকে কাউকে ধরে নিয়ে যাবে। এটা মূলত একটা নেটওয়ার্ক, যেখানে বিশ্বের প্রায় 190টা দেশের পুলিশ একে অপরের সঙ্গে তথ্য শেয়ার করে। কাজটা হলো ইন্টারনাল ক্রাইম ট্র্যাক করা, ক্রিমিনাল আইডেন্টিফাই করা, কিন্তু ফাইনাল অ্যাকশন সবসময় ওই দেশের নিজের আইন অনুযায়ী হয়। এই কারণেই ভারত এখন খুবই কেয়ারফুল অবস্থানে আছে। ভারতের দিক থেকে পরিষ্কার বলা হয়েছে এটা কোনো ছোটখাটো কেস না, এটা একটা দেশের সিকিউরিটির সঙ্গে জড়িত। এখানে টেরার লিঙ্ক, ইলিগাল ওয়েপন্স এইসবের যোগসূত্র রয়েছে। তাই বাইরে থেকে কোনো চাপের কারণে তদন্তের পথ বদলানো হবে না। তবে এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের কেসে সব তথ্য পাবলিক করা হয় না। অনেক তথ্য ন্যাশনাল সিকিউরিটির আওতায় থাকে। ভারতও ঠিক সেটাই করছে, কারণ যদি সবকিছু প্রকাশ করা হয় তাহলে চলতে থাকা তদন্তের ক্ষতি হতে পারে, এমনকি দেশের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে। এখন যদি ছবিটা একটু বড় করে দেখি তাহলে বোঝা যায় বিষয়টা শুধু 6 জন গ্রেফতারের নিয়ে নয়, এখানে দুই দেশের মধ্যে আইন বনাম সার্বভৌমত্ব এর লড়াই তৈরি হয়েছে। একদিকে ইউক্রেন তাদের নাগরিকদের বাঁচাতে চাইছে, অন্যদিকে ভারত নিজের দেশের নিরাপত্তাকেই সবচেয়ে আগে রাখছে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের পরিস্থিতি আগের থেকেও সেন্সিটিভ। মায়ানমার সীমান্তে আগেও বহুবার অস্ত্র পাচার, অনুপ্রবেশ এর ঘটনা ধরা পড়েছে। তাই এইবার সন্দেহজনক কিছু ধরা পড়া মানেই ভারত দ্রুত অ্যাকশন নিয়েছে। আর এই ব্যাক হিস্ট্রিটা না জানলে পুরো বিষয়টা বোঝা কঠিন। এখন প্রশ্ন হচ্ছে, ইউক্রেন কি ইচ্ছাকৃতভাবেই এই বিষয়টাকে ইন্টারন্যাশনাল ইস্যু বানাতে চাইছে? কারণ বারবার ইউএন, ইন্টারপোল এসবের কথা বলা মানে তারা গ্লোবাল প্রেশার তৈরি করতে চাইছে। অন্যদিকে ভারত বলছে এটা পুরোপুরি ইন্টারনাল সিকিউরিটির ব্যাপার। আর এই দুই দৃষ্টিভঙ্গির ক্র্যাশটাই আসল সমস্যা তৈরি করছে। এখনকার পরিস্থিতি কি? ভারত নিজের ইনভেস্টিগেশন কন্টিনিউ করছে, তারা কোনো এক্সটার্নাল ইন্টারফেয়ার চাইছে না। আর ইউক্রেন তাদের নাগরিকদের ফেরাতে সব পসিবল পথ ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু সামনে কি হতে পারে? দুটো পসিবিলিটিস আছে। এক, দুই দেশ নিজেদের মধ্যে কথা বলে বিষয়টা সলভ করবে। দুই, এটা একটা ইন্টারনাল লেভেলে বড় ডিসপুট হয়ে যাবে, যেখানে আরো অনেক দেশও জড়িয়ে পড়তে পারে। আর একটা বড় দিক হলো এটা ফিউচারের জন্য একটা টেস্ট কেস হয়ে যেতে পারে। ভারত যদি নিজের অবস্থান এখানে শক্ত রাখে তাহলে একটা ক্লিয়ার মেসেজ যাবে, সিকিউরিটি ম্যাটারে কোনো কম্প্রোমাইজ হবে না, সেটা যে দেশেই ইনভলভ থাকুক না কেন। ইতিহাসে এমন পরিস্থিতি আগেও এসেছে, যেমন 2008-এ মুম্বাই অ্যাটাকের পর ভারতকে একসাথে সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক চাপ এই দুটোই সামলাতে হয়েছিল। 2008 সালের 26শে নভেম্বর শুরু হওয়া সেই হামলা প্রায় 60 ঘন্টা ধরে চলেছিল, এমনকি প্রায় 166 জন মানুষ প্রাণ হারিয়েছিল। এর মধ্যে বিদেশি নাগরিকও ছিল। প্রায় 300 জনের বেশি মানুষ আহত হয়। এই ঘটনা শুধু ভারতের নিরাপত্তা ব্যবস্থাকেই দুর্বল করে না, পুরো বিশ্বের সামনে একটা বড় সতর্কবার্তা হয়ে দাঁড়ায়। এই ঘটনার পর ভারত বড় ধরনের পরিবর্তন আনে। আগে যেখানে বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য আদান প্রদান ঠিকমতো হতোই না, সেখানে এখন নতুন সমন্বয় বাড়ানো হয়। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তৈরি করা হয়, যাতে সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলাগুলো দ্রুত এবং কেন্দ্রীয়ভাবে তদন্ত করা যায়। এছাড়াও পাশাপাশি উপকূলীয় নিরাপত্তা জোরদার করা হয়,
কারণ হামলাকারীরা সমুদ্র পথেই ঢুকছিল। এছাড়াও বড় শহরগুলিতে নজরদারি আরো বাড়ানো হয়। সিসিটিভি ক্যামেরা, দ্রুত প্রতিক্রিয়া দল এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে রিয়েল টাইম তথ্য শেয়ার করার ব্যবস্থা তৈরি করা হয়। আন্তর্জাতিক স্তরেও ভারত আরো সক্রিয় হয়। বিভিন্ন দেশের সঙ্গে তথ্য বিনিময় এবং যৌথ সন্ত্রাসবাদ মোকাবিলার উদ্যোগ আরো বাড়ানো হয়। সব মিলিয়ে বলা যায় 2008 সালের সেই ঘটনার পর ভারত তার নিরাপত্তা ব্যবস্থাকে আরো বেশি শক্তিশালী এবং আধুনিক করে তোলে, যাতে ভবিষ্যতে এমন কোনো বড় ঘটনা দ্রুত ঠেকানো যায়। আজকের ভারত সেই অভিজ্ঞতা নিয়েই দাঁড়িয়ে আছে। তাই এখন সিদ্ধান্তটা খুবই সেন্সিটিভ। একদিকে ডিপ্লোমেসি, অন্যদিকে ন্যাশনাল সিকিউরিটি। শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সিম্পল, দেশের সিকিউরিটির ক্ষেত্রে কি একটু ছাড় দেওয়া উচিত, নাকি শান্তিপূর্ণ সমাধানের জন্য কিছুটা ফ্লেক্সিবল হওয়া উচিত? এই প্রশ্নের উত্তর এতটাও সহজ না, কারণ এখানে প্রতিটা সিদ্ধান্তই ভবিষ্যতের দিক ঠিক করে দিতে পারে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে আনতে ভুলবেন না। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।